বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের একটি সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠস্বর সদৃশ্য কয়েক সেকেন্ডের কিছু কথা শোনা গেছে। সেখানে নাকি তিনি বলেছেন মারাত্মক অস্ত্র ব্যবহার করতে। তো এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনার জন্য আজকে আমার এই ভিডিও। ইতিমধ্যে আমি অনুসন্ধানী দুজন সাংবাদিক এবং একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তাদের মতামতটাও প্রতিফলিত হবে আমার এই আলোচনার ভিতর থেকে। এখানে আলোচনায় এসেছে যে ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ল এনফোর্সিং এজেন্সিকে হুকুম দিয়েছিলেন যে মারাত্মক অস্ত্র ব্যবহার করো, এবং সম্ভবত বিবিসি এই বিষয়টায় তারা স্যাটিসফাইড হয়েছে, তারা নিশ্চিত হয়েছে যে এটা শেখ হাসিনার কণ্ঠস্বর। এখন আলোচনা এসেছে যে এই বিবিসি রিপোর্টটা নির্মোহ কিনা, এটা সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করা হয়েছে কিনা, এটা সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ একটি রিপোর্ট, সেটা নিয়ে আজকে আমার আলোচনা। প্রথম হচ্ছে, এই আলোচনায় শেখ হাসিনার যে কণ্ঠস্বরটা ব্যবহার করা হয়েছে, বিবিসি বলেছেন যে এটা তারা তাদের ল্যাবরেটরিতে টেস্ট করে পেয়েছেন, যে কোনো পরিবর্তন করা হয় নাই, এটা শেখ হাসিনারই কণ্ঠস্বর। অন্যদিকে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের যে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি বলছেন এটা বিবিসির না, এটা আমাদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এটা শেখ হাসিনার কণ্ঠস্বর। এখন মানুষের ভিতর বিভ্রান্তি যে এটা কি বিবিসি বের করেছে না এটা কি ট্রাইব্যুনাল বের করেছে, এটা কার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আর বিবিসি কোন ল্যাবে পরীক্ষা করেছেন, সেই ল্যাবরেটরি কি অথরাইজড কোন ল্যাবরেটরি, বা ট্রাইব্যুনাল যাদের মাধ্যমে এটা পরীক্ষা করেছে সেটার কি সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে, এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ বাংলাদেশের পুলিশ প্রশাসনে এখন যারা আছে তারা অধিকাংশই দীর্ঘদিন আগে রিটায়ারমেন্টে চলে যাওয়া ব্যক্তি। তাদেরকে বাড়ির থেকে ধরে এনে তাদেরকে চুক্তিভিত্তিক চাকরি দিয়ে তাদের গায়ে নতুন করে পুলিশের ড্রেস বসিয়ে তাদেরকে এই কর্মকাণ্ডের ভিতরে রাখা হয়েছে। ফলে সেই দায়িত্ব যারা বাড়ির থেকে আসা ব্যক্তি, অর্থাৎ যারা ইন সার্ভিস ছিল, তাদের অধিকাংশের বিরুদ্ধে মামলা, বেশ কিছু জেলে 2 আইজিপি এবং সাবেক 2 মেট্রোপলিটন পুলিশ কমিশনার সহ অনেকেই জেলে, অনেকে পলাতক অবস্থায় আছে। এখন যারা শীর্ষস্থানীয় তারা কিন্তু বহু আগে রিটায়ারমেন্ট হয়ে চলে গেছিলেন, এবং অনেকের পারিবারিকভাবে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক কানেকশনও রয়েছে। সেই ব্যক্তিদের তৈরি করে দেওয়া রিপোর্টের আদৌ গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা একটি বিষয়। বিবিসি রিপোর্টের প্রসঙ্গে আসি। বিবিসি যে রিপোর্টটা করেছে, বাংলাদেশে ওই সময় যে সহিংসতা হয়েছিল, পুলিশকে মেরে টাঙিয়ে রাখা, 400-র উপরে থানা আক্রমণ করা, গর্ভবতী পুলিশ কনস্টেবল আর্তনাদ করে তার পেটে বাচ্চা, তাকে বাঁচিয়ে রাখা হোক, এই নির্মম আর্তনাদের পরেও তাকে হত্যা করা হয়েছিল, সে বিষয়গুলো কিন্তু এখানে আসেনি। যারা প্রকাশ্যে বললেন যে মেটিকুলাস ডিজাইন করে আমরা এই ঘটনা ঘটিয়েছি, যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন তারা বলছেন যে আমরাই মেট্রো রেলে আগুন দিয়েছি, পদ্মা সেতুতে আগুন দিয়েছি, আমরাই পুলিশকে হত্যা করেছি, আমরা যদি বিটিভি ভবনে আগুন না দিতাম তাহলে কিভাবে আন্দোলন হতো। নেতারা বলছেন যে 15 বছর যাবৎ আমরা এই পরিকল্পনায় ছিলাম কি কি করব। তাদের নেতারা বলতেছেন যে এভাবে যদি গভর্নমেন্টকে ফেলে দিতে না পারতেন তাহলে তারা অস্ত্র তুলে নিতেন। তাহলে সশস্ত্র যুদ্ধের পরিকল্পনা যাদের ছিল, যারা প্রকাশ্যে বললেন যে আমরা পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন সফল হতো না, তাহলে তারা কি শেখ হাসিনার পরামর্শে করেছেন? শেখ হাসিনা কি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন? এই হাস্যকর কাহিনী নিয়েও কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে। দেন শেখ হাসিনার এত বড় একটা অডিও ক্লিপকে নিয়ে যদি বড় একটা প্রতিবেদন করতে হয়, তাহলে আওয়ামী লীগের কারু কাছ থেকে বা শেখ হাসিনার মতামতটা জানতে চাওয়া কি সাংবাদিকতার নীতিমালার অংশ ছিল না? শেখ হাসিনাকে তো ফোনেই পাওয়া যায়, অথবা তার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, তার অন্যান্য নেতৃবৃন্দ আছেন, পার্টির মুখপাত্র শেখ হাসিনা এবং শেখ হাসিনার সেক্রেটারি ওবায়দুল কাদের। রিপোর্টের ভিতর বলা হয়েছে মুখপাত্রের কাছ থেকে শুনেছি, কারো নাম তারা উল্লেখ করলেন না। এর চেয়েও ইন্টারেস্টিং হলো যে কয়েক সেকেন্ডের রিপোর্ট এখানে তুলে ধরা হলো, তার পিছনের অংশ, পরের অংশ কিছুই তুলে ধরা হলো না। বাংলাদেশে একটি চাঞ্চল্যকর মামলা হয়েছিল। সেই মামলাটি যিনি করেছিলেন তিনি করেছিলেন অসীম ক্ষমতাবান একজন মানুষের বিরুদ্ধে। রাতে সাংবাদিকরা তার কাছে গেলেন, যে বললেন যে এত বড় মামলা করতে পেরেছেন, আপনি একটা দুঃসাহসী মানুষ, আপনার এই গর্ব, এই সাহস কিভাবে আসলো? তার অনেকক্ষণ ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নেওয়ার পরে তাকে বললেন আপনার বিরুদ্ধে তো একটা এলিগেশন আছে। উনি বললেন কি এলিগেশন? যে আপনার বিরুদ্ধে তো একটা ধর্ষণের মামলা হয়েছিল। উনি জবাবে বললেন হ্যাঁ, আমার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছিল, এটা সত্য। তবে সেই মামলায় তদন্ত করে মিথ্যা প্রমাণিত হয়, বাদীকে জেল হাজতে পাঠানো হয়েছিল। রাতে যখন রিপোর্ট করা হলো গণমাধ্যমে, তখন শুধু অতটুকু আসলো যে হ্যাঁ আমার বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা হয়েছিল, ইহা সত্য। পরের পার্টটাকে বাদ দেওয়া হলো।
এভাবে মেলাইন করা হলো তাকে। এই ক্ষেত্রেও শেখ হাসিনার বক্তব্যটা যদি পরিপূর্ণভাবে আসতো তাহলে বোঝা যেত উনি কি কনভারসেশন করেছেন এবং উনি কি বলেছেন বা উনি কি বলেন নাই। আর রুলস অফ বিজনেস অনুযায়ী, বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, পুলিশ রেগুলেশনস অ্যাক্ট, পিআরবি এবং ফৌজদারি কার্যবিধিতে যে বিধান আছে তাতে দায়িত্বরত পুলিশকে শেখ হাসিনার আদেশ এবং নির্দেশের অপেক্ষা করতে হয় না। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ হাসিনা না, সেখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার অধীনে একজন আইজিপি আছেন, এডিশনাল আইজিপি আছেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এডিশনাল পুলিশ কমিশনার, তাদের অধীনে এডিসি, তাদের অধীনে ডিসি, ডিসির অধীনে ইন্সপেক্টর, এবং দায়িত্বে যারা থাকেন তাদের কিন্তু গুলি করার এখতিয়ার ট্রেনিংদের সময় দেওয়া হয়েছে। দণ্ডবিধির 96 থেকে 99 ধারায় বলা হয়েছে যদি এমন কোনো পরিস্থিতি আসে যে পরিস্থিতিতে জীবন এবং সম্পত্তি রক্ষার জন্য তাকে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় তাকে কঠিন কোনো পদক্ষেপ নিতে হয়, তিনি সেটা যদি নেন তাহলে সেটা অপরাধ হবে না। আমাদের আইনের ভাষায় বলা হয় সেলফ ডিফেন্স, আত্মরক্ষার অধিকার। তাহলে সেই সময়ে যেভাবে নির্মমভাবে পুলিশকে মারা হচ্ছিল, দায়িত্বরত সরকারি কর্মকর্তাদের মারা হচ্ছিল, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার স্থাপনাকে পুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং পুলিশকে মেরে টাঙিয়ে রাখতেছিল, এই নির্মম ঘটনায় যারা মারমুখী সহিংস যে জঙ্গি স্টাইলের কর্মকাণ্ড করে তাদেরকে প্রতিরোধ করতে পুলিশ যদি গুলি করে থাকে, করেছে কিনা আমি জানি না, যদি করে থাকে সেটা জীবন এবং সম্পদ রক্ষার যে আত্মরক্ষার অধিকার এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা, রাষ্ট্রের নাগরিকের জীবন রক্ষার এই সাংবিধানিক দায়িত্ব অর্পিত ছিল ল এনফোর্সিং এজেন্সির মেম্বার যারা সেখানে ডিপ্লয়েড ছিলেন তাদের। তারা যদি এটা করে থাকে সেটা অপরাধ হবে না, এটা আত্মরক্ষার অধিকার হিসাবে যাবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জাতীয় কোনো নির্দেশনা দিয়েছেন এর কোনো প্রমাণ কোথাও পাওয়া যায় না। বরং তিনি প্রকাশ্যে বলেছিলেন আন্দোলনরতদের গ্রেপ্তার করবে না, যারা গ্রেপ্তার হয়েছে তাদের জামিনের ব্যবস্থা করো এবং তাদের নিরাপত্তার সঙ্গে আন্দোলন করার পর যাতে নিরাপদে ফিরতে পারে সে জাতীয় প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা নিজে হসপিটালে গিয়ে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তাদের দেখেছেন, যারা মারা গেছেন তাদের পরিবারকে ডেকে এনে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তিনি তাদেরকে টাকা দিয়েছেন, তাদের পাশে থাকবেন এবং এই ঘটনা তদন্তের জন্য হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন এবং জাতিসংঘকেও এই কমিটিকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে বলেছিলেন। যেখানে তিনি সংবেদনশীলতা দেখালেন, যেখানে তিনি গ্রেপ্তার থেকে নিবৃত্ত করলেন, যেখানে তিনি যারা মারা গেছেন তাদের পরিবারকে ডেকে এনে ক্ষতিপূরণ দিলেন, সান্ত্বনা দিলেন, যারা আহত তাদের হসপিটালে দেখতে গেলেন, তিনি মারাত্মক অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের উপর গুলি বর্ষণ করতে কোনো পদক্ষেপ নেবেন, এটা অবিশ্বাস্য। তৃতীয় হচ্ছে বিবিসির অনেকের কর্মকাণ্ড নিয়ে কিন্তু সংশয় দেখা দিয়েছে। যেমন শেখ হাসিনার চলে আসা নিয়ে প্রথম যিনি রিপোর্ট করেন এপির সাংবাদিক শফিক সাহেব, তিনি কিন্তু এই সরকারের প্রেস অ্যাডভাইজার, এই সরকারের একটি কমিশনের প্রধান, তিনি একসময় বিবিসির সাংবাদিক ছিলেন, তিনিও বেনিফিশিয়ারি এখানে। এই বিবিসির বাংলাদেশের একজন সাংবাদিক ছিলেন, তিনি এই সরকারের সময় একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে প্রেস মিনিস্টার হিসাবে পোস্টিং পেয়েছেন। শেখ হাসিনা সরকারের তীব্র বিরোধিতা করা একটি দৈনিকের অনলাইন ভার্সনের যিনি এডিটর, তিনি এই সরকার আমলে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসাবে পোস্টিং পেয়েছেন। ফলে বিবিসিও যে একেবারে বেদ বাক্য বাইবেল বা কোরআন তাদের কোনো ভুল নাই এ কথা বলা যাবে না। সেখানে আমাদের সংশয় যে শেখ হাসিনার ইন্টারভিউ না নিয়ে বা তার প্রতিনিধির ইন্টারভিউ না নিয়ে এবং তার বক্তব্যকে খণ্ডিত করে প্রচার করার মধ্য থেকে কি মেটিকুলাস ডিজাইনে যারা কাজ করেছিল তাদের পারপাস সার্ভ করা হলো কিনা এই প্রসঙ্গটা আসছে। কারণ সাংবাদিকতার নীতিমালা কারোর মধ্যে গুরুতর অভিযোগ আনতে গেলে তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্যটাও সেখানে আসা উচিত ছিল। শেখ হাসিনা বাংলাদেশের একাধিকবারে নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান। তার আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে বিবিসি কিভাবে নিশ্চিত হলো যে এই কণ্ঠস্বরটা তার? কদিন আগে বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর নকল করে 58 কোটি টাকা আত্মসাতের একটি নিউজ আমরা দেখলাম। এবং বর্তমানে তথ্য প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে আমার বা দর্শক শ্রোতা যারা আছেন আমাদের কণ্ঠস্বর হুবহু নকল করে কিন্তু এটা প্রচার করা যায়। কাজী শেখ হাসিনার কণ্ঠস্বর হিসাবে যেটাকে উল্লেখ করে প্রচার করা হলো, আমার ধারণা
এটা তার কণ্ঠস্বর নয়, কারণ আমি খুব ঘনিষ্ঠভাবে ওই সময়টাকে পর্যবেক্ষণ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতাকে উস্কে দেন নাই। যেমন হোলি আর্টিজানের সময়ের যে ঘটনা, সেই ঘটনার কি ভয়াবহতা ছিল, তখনও কিন্তু দায়িত্ব পালনে তৎকালীন আইজি, র্যাবের প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী তারা কাজ করেছেন। আর এই অর্ডারটা শেখ হাসিনা কখন দিয়েছেন, কোনো দিন তারিখের কথা বলা হয়নি। এই রিপোর্টে বলা হয়নি শেখ হাসিনা কাকে ফোন করেছিলেন। যদি ফোনই করতে হয় তাহলে শেখ হাসিনা ফোন করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইজিকে দেবেন, আইজি দেবেন সেখান থেকে র্যাবের প্রধান বা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে। শেখ হাসিনা পুলিশের সঙ্গে কথা বলেছেন, তিনি পুলিশকে বলছেন গুলি ব্যবহার করো। এই জাতীয় অসম্পূর্ণ, নীতি নৈতিকতা বহির্ভূত একটা রিপোর্টের মধ্য থেকে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তার গ্রহণযোগ্যতা, তার ইমেজ প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। ইতোমধ্যে এই রিপোর্টের বিরুদ্ধে বিবিসিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা আশা করব বিবিসি কর্তৃপক্ষ এই বিষয়টা তদন্ত করে দেখবেন এবং এই রিপোর্টে যাদেরকে নিরপেক্ষ আইনজীবী বলা হয়েছে, যারা যুদ্ধাপরাধীদের পক্ষে লবিস্ট হিসাবে নিয়োজিত হয়েছিলেন, তাদের মতামতকে নিরপেক্ষ ভাবার কোনো কারণ নাই। যারা যুদ্ধাপরাধীদের পক্ষে টাকা খেয়ে পক্ষ অবলম্বন করেছিলেন। শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসির সংবাদ প্রচার নিয়ে কড়া জবাব দিল ব্যারিস্টার রিজাউল করিম। প্রমাণিত হয় না যে এই রিপোর্টটা অসৎ উদ্দেশ্যে না। আর সিআইডিতে এখন যারা দায়িত্ব পালন করেছেন তারা অনেকেই শেখ হাসিনা এবং তার দলীয় বা তার সরকারের যারা, তাদের বিরুদ্ধে কাজ করার জন্য রাজনৈতিক এজেন্ডায় আদেশপুষ্ট। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসির করা এই রিপোর্টটি ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। অনেকেরই ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করতেন, যেভাবে তিনি বড় ধরনের ফান্ড দিয়ে ক্লিনটন ফাউন্ডেশনকে ম্যানেজ করেছিলেন, যেভাবে তিনি সরোজ ফান্ডের টাকা এনেছিলেন, যেটা স্পষ্ট হয়েছিল ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছিলেন যে বিপুল টাকা বাংলাদেশের রাজনীতির পিছনে ব্যয় করা হয়েছে এবং অনেক রিপোর্ট এসেছে। এবং ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর ইউনূস প্রকাশ্যে বলেছেন হঠাৎ করে কিছু ঘটে নাই, মেটিকুলাস ডিজাইন অর্থাৎ দীর্ঘদিনের সুপরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে এটা হয়েছে। এবং যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তারাও নিজেরা বলেছেন যে আমরা মানুষ খুন করেছি, আমরা খুন না করলে আন্দোলন বেগবান হতো না। তারা ইন্টারভিউ দিয়ে বলছেন পদ্মা সেতু, মেট্রো রেল, টেলিভিশনে আমরাই আগুন দিয়েছি, আমরাই হামলা করেছি, আমরা এটা না করলে আন্দোলন পরিপূর্ণ হতো না। তাদের নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ দুজনেই বলেছেন যে আন্দোলনে যদি সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নিতাম। তো সশস্ত্র যুদ্ধ করার প্রস্তুতি যারা ছিল, যারা বেআইনিভাবে অস্ত্র সংগ্রহ করেছিলেন, শুধু তুলে ধরতে পারেননি, তাদের জঙ্গি কর্মকাণ্ডের বিষয়টাকে, ভয়ঙ্কর অবস্থাকে তুলে না ধরে, সেটার অনুসন্ধানী রিপোর্ট না করে, ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার বিষয়ে কোনো প্রতিবেদন না করে বিবিসি অনসাইডেড একটি রিপোর্ট করে দিয়ে আমার মনে হয় আমাদের কাছে গ্রহণযোগ্যতা, বিবিসির যে ইমেজ সেটাকে প্রশ্নবিদ্ধ করেছেন। আমরা আশা করব বিবিসি কর্তৃপক্ষ এই বিষয়টিকে পরীক্ষা করে দেখবেন একপাক্ষিক এমন একটি রিপোর্টের নেপথ্যে কারো সাজানো পরিকল্পনা রয়েছে কিনা। আমরা বিবিসির এই রিপোর্টকে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী এবং অন্যকে হেয় প্রতিপন্ন করার অনসাইডেড রিপোর্ট হিসাবে বিবেচনা করছি।